সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরান ও হিজবুল্লাহর সাম্প্রতিক সামরিক অভিযানের পর ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে। নতুনভাবে বিশ্লেষণ করা স্যাটেলাইট ইমেজে এই ক্ষয়ক্ষতির দৃশ্য প্রকাশ পেয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, তেল আবিব জনসাধারণের কাছ থেকে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা গোপন করার চেষ্টা করছে। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত সোয়ার এবং সেন্টিনেল-2 স্যাটেলাইটের ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, গত 28 ফেব্রুয়ারি থেকে 8 এপ্রিলের মধ্যে চালানো ইরানি হামলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। ইসরায়েলি সামরিক সেন্সর বোর্ডের অনুমোদন নিয়ে হিব্রু দৈনিক ইয়েদিওত আহরনোত এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। তবে প্রতিবেদনে ইচ্ছাকৃতভাবে অত্যন্ত নিম্নমানের ও ঝাপসা স্যাটেলাইট ছবি ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানি অভিযানের কার্যকারিতা এবং ক্ষয়ক্ষতির আসল রূপ আড়াল করতেই ইসরায়েলি সামরিক সেন্সর কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে ছবির গুণগত মান নষ্ট করে দিয়েছে। স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে মূলত 4টি প্রধান সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি চিহ্নিত করা হয়েছে। প্রথমটি হল রামাত ডেভিড এয়ারবেস। সেন্টিনেল-2 স্যাটেলাইটের ছবি অনুযায়ী এই বিমান ঘাঁটির দুটি আলাদা স্থানে আঘাত লেগেছে। এর মধ্যে একটি অংশ যুদ্ধ বিমানের জন্য প্রয়োজনীয় লজিস্টিক ও সাপোর্ট যানবাহন পার্কিংয়ের জায়গা এবং অন্যটি যুদ্ধ বিমানের রিফুয়েলিং ও সার্ভিসিং পয়েন্ট। দ্বিতীয়টি হল মিশার সামরিক ঘাঁটি। সাফতে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর কুখ্যাত ইউনিট 8200 এর এই সিগন্যাল ইন্টেলিজেন্স ঘাঁটিতে গত 5 থেকে 10 মার্চের মধ্যে হামলা চালানো হয়। স্যাটেলাইট চিত্রে এই সময়ের মধ্যে ঘাঁটির ভেতরের একটি সুনির্দিষ্ট কাঠামোর আকস্মিক পরিবর্তন ধরা পড়েছে। আঘাতপ্রাপ্ত তৃতীয় ঘাঁটি হল নেভাতিম এয়ারবেস। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল এই কৌশলগত বিমান ঘাঁটি। 25 মার্চের স্যাটেলাইট চিত্রে এই ঘাঁটির একটি অংশে পরিষ্কারভাবে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। চতুর্থ ঘাঁটিটি হল ক্যাম্প শিমশন। 10 মার্চ হিজবুল্লাহর ড্রোন হামলার পর এই ঘাঁটিতে বিশাল অগ্নিকাণ্ড ঘটে। স্যাটেলাইট বিশ্লেষণ বলছে, ঘাঁটির ভেতরে প্রায় 200 মিটার এলাকা জুড়ে এই আগুন কয়েকদিন ধরে জ্বলছিল। আগের হাই রেজলিউশনের ছবির সঙ্গে তুলনা করে দেখা গেছে, ওই স্থানে কোনো বনাঞ্চল ছিল না, বরং সেটি সামরিক যান ও রসদ সরবরাহের কাজে ব্যবহৃত হতো। অর্থাৎ সফল সামরিক স্ট্রাইকের কারণেই এই আগুন লেগেছিল। তীব্র মতদ্বৈততা ও সীমিত অগ্রগতির আভাসের মধ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান আলোচনাকে ঘিরে গত শুক্রবার নিজেদের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। ইরানের উপর মার্কিন ইসরায়েলি যুদ্ধের পর তেহরান এপ্রিলে অর্জিত ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। তবে একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামুদ্রিক নিষেধাজ্ঞা ও অন্যান্য আঞ্চলিক ইস্যুতে নিজেদের অনড় অবস্থান ধরে রেখেছে দেশটি। এই পরিস্থিতিতে পাকিস্তানের এই নতুন কূটনৈতিক প্রচেষ্টা শুরু হলো। এই কূটনৈতিক তৎপরতার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তেহরান। আলোচনা টিকিয়ে রাখার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শুক্রবার সিনিয়র ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে তেহরান পৌঁছান। 28 ফেব্রুয়ারি ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর এটি মুনিরের দ্বিতীয় ইরান সফর। পাকিস্তানি সূত্রগুলো জানিয়েছে, এই আলোচনা মূলত তেহরান ও ওয়াশিংটনের মধ্যস্থতা, আঞ্চলিক নিরাপত্তা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির ওপর ফোকাস করবে। একই সময়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও তেহরানে অবস্থান করে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সমান্তরাল বৈঠক করছেন। পাকিস্তানের এই ক্রমবর্ধমান ভূমিকাকে প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমরা আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পরে রুবিও আলোচনা সহজতর করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাকে প্রশংসনীয় বলে অভিহিত করেন। নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হলেও ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান কোনো অবস্থাতেই পিছু হটে আলোচনা করবে না। পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতার পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কোনো সমঝোতা বা চুক্তি হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান। শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক টেলিভিশন সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এখনই কোনো চুক্তি হচ্ছে না। ইসমাইল বাকাই বলেন, প্রক্রিয়াটি চলমান রয়েছে, তবে আমি আগেও বলেছি, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার মতবিরোধ অত্যন্ত গভীর এবং ব্যাপক। বিশেষ করে গত 2-3 মাসে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের পর এই দূরত্ব আরও বেড়েছে।
তিনি বলেন, কূটনীতি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং উভয় পক্ষই নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য সব ধরনের সুযোগ ব্যবহার করছে। বাকাই স্পষ্ট করে জানান, পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মূল কেন্দ্রবিন্দু বিস্তারিত পরমাণু চুক্তি নয়, বরং লেবানন সহ সব ফ্রন্টে চলমান সামরিক আগ্রাসন বন্ধ করা। পরমাণু ইস্যু নিয়ে তিনি বলেন, এই পর্যায়ে পরমাণু সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার পরিকল্পনা নেই। অতীতে আমরা এই পথে হেঁটেছি এবং মতবিরোধ এতটাই ব্যাপক ছিল যে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তাছাড়া অপরপক্ষ অযৌক্তিক দাবি তুলে আলোচনার টেবিল ভেঙে দিয়েছিল। সাক্ষাৎকারে ইরানের মুখপাত্র চলমান সংকটের পেছনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের অবৈধ নৌ অবরোধ এবং আন্তর্জাতিক এই জলসীমায় বাণিজ্যিক ও সাধারণ জাহাজ চলাচলে মার্কিন সামরিক হস্তক্ষেপ। পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে ওয়াশিংটনের চাপের বিষয়ে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বাঘাই বলেন, পরমাণু ইস্যুতে আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার। ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির সদস্য রাষ্ট্র, ফলে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহারের পূর্ণ অধিকার আমাদের রয়েছে। তিনি পরিষ্কার জানিয়ে দেন, ইরান তাদের উৎপাদিত উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে পাঠাবে না। এই জটিল পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করার জেরে হোয়াইট হাউসের পক্ষ থেকে আসা প্রচণ্ড চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বিশাল গোয়েন্দা পরিমণ্ডলের প্রধান এবং একাধিক গোয়েন্দা সংস্থার মধ্যকার সমন্বয়কারী হিসেবে দায়িত্বরত গ্যাবার্ড অবশ্য আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের পেছনে স্বামীর গুরুতর অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার এক্সে পোস্ট করা এক পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড জানান, তার স্বামী আব্রাহাম উইলিয়ামস একটি বিরল ও মারাত্মক ধরনের বোন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আগামী 30 জুন থেকে তার এই পদত্যাগ কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন। গ্যাবার্ডের পদত্যাগের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা তাকে মিস করব। একই সঙ্গে গ্যাবার্ডের স্বামী দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। স্বামীর অসুস্থতার কথা সামনে আনা হলেও রয়টার্সের বরাতে জানা গেছে, এই পদত্যাগের আসল কারণ ভিন্ন। মার্কিন নিরাপত্তার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি না থাকার পরও ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন ও ইসরায়েলের যুদ্ধ ঘোষণার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন গ্যাবার্ড। এই অনাকাঙ্ক্ষিত সামরিক অভিযানের বিরুদ্ধে বারবার সোচ্চার হওয়ার কারণেই মূলত হোয়াইট হাউসের পক্ষ থেকে তার উপর চাপ সৃষ্টি করা হয়। তুলসী গ্যাবার্ডের এই বিদায় ট্রাম্প প্রশাসনের ভেতর ইরান যুদ্ধ নিয়ে তৈরি হওয়া গভীর বিভেদ এবং ক্রমবর্ধমান অস্বস্তিকে আবারও একবার প্রকাশ করে দিল। মার্কিন গোয়েন্দা মহলের অনেকেই মনে করছেন, এই যুদ্ধের পেছনে কোনো সুনির্দিষ্ট যৌক্তিকতা নেই এবং এটি মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের তীব্র সমালোচনা করে একে অবৈধ এবং যুদ্ধাপরাধের শামিল বলে মন্তব্য করেছেন জেনেভায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে পাঠানো এক চিঠিতে ইরানি রাষ্ট্রদূত এই হুঁশিয়ারি দেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের এই একতরফা বৈরী পদক্ষেপের ফলে ইরানের সাধারণ জনগণের মানবাধিকার পরিস্থিতি মারাত্মক সংকটের মুখে পড়েছে। চিঠিতে আলী বাহরাইনি জানান, একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে এই নৌ অবরোধ আরোপ করা হয়েছে, যা ইরানের উপর চলমান চাপ প্রয়োগের একটি কৌশল। এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে ইরানের জনগণের মৌলিক অধিকারগুলো মারাত্মকভাবে লঙ্ঘিত হবে। বিশেষ করে দেশটির অর্থনৈতিক উন্নয়ন, নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা প্রাপ্তি এবং স্বাস্থ্য ও জরুরি চিকিৎসা সরঞ্জাম পাওয়ার অধিকার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এই নৌ অবরোধ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এর ফলে খাদ্য ও জরুরি সরবরাহ থেকে সাধারণ বেসামরিক মানুষকে বঞ্চিত করা হচ্ছে, যা সরাসরি একটি যুদ্ধাপরাধ। ইরানি দূত জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ককে এই অবৈধ নৌ অবরোধের প্রভাব গভীরভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে দক্ষিণ ইরানের বাসিন্দাদের জীবনযাত্রা, খাদ্য নিরাপত্তা এবং চিকিৎসা সেবার উপর এর কী ধরনের ক্ষতিকর প্রভাব পড়ছে তা খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে। লেবাননে ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় সশস্ত্র প্রতিরোধ বজায় রাখা অপরিহার্য বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর শীর্ষ নেতারা।
একই সঙ্গে তারা সতর্ক করে বলেছেন, যুদ্ধ ও নানামুখী চাপের মাধ্যমে লেবাননকে বশ্যতা স্বীকার করানোর যে কোনো আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যর্থ হবে। শুক্রবার হিজবুল্লাহর সংসদীয় দল লয়্যালটি টু দ্য রেজিস্ট্যান্সের প্রধান মোহাম্মদ রাদ ফিলিস্তিনি জনগণের প্রতি লেবাননের মানুষের অবিচল সমর্থন ও উপনিবেশবাদ বিরোধী অবস্থানের প্রশংসা করে এই বক্তব্য দেন। দক্ষিণ লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে মোহাম্মদ রাদ বলেন, দক্ষিণ অঞ্চলের বাসিন্দারা তীব্র হামলার মুখোমুখি হচ্ছেন। ইসরায়েল গ্রাম ধ্বংস এবং সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করার মাধ্যমে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হাতে থাকা অস্ত্রই একমাত্র প্রধান বাধা, যা ইসরায়েলকে এই অঞ্চলে তাদের দখলদারিত্ব স্থায়ী করতে দিচ্ছে না। তিনি আরও সতর্ক করেন, ধ্বংসলীলা ও বাস্তুচ্যুতির মাধ্যমে ইসরায়েল কখনো এই ভূখণ্ডে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না এবং এর মাধ্যমে তারা নিজেদের জন্য কোনো স্থিতিশীলতাও নিশ্চিত করতে পারবে না। লেবানন রক্ষায় প্রতিরোধ আন্দোলন একটি জাতীয় ও নৈতিক দায়িত্ব পালন করছে উল্লেখ করে মোহাম্মদ রাদ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কোনো রাজনৈতিক বিকল্প বা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট গঠন কিংবা বর্ণবাদী জায়নবাদীদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ কোনোটি এই অঞ্চলকে রক্ষা করতে পারবে না। এ সময় তিনি জাতীয় স্বার্থের ঊর্ধ্বে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির ওপর ভরসা করা ব্যক্তিদের তীব্র সমালোচনা করেন। মোহাম্মদ রাদের এই বক্তব্যের আগে হিজবুল্লাহর অপর পার্লামেন্ট সদস্য হাসান ফাদাল্লাহ লেবানন সরকারকে কোনো ধরনের অপমানজনক চুক্তিতে সই না করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রতিরোধ বাহিনীকে মোকাবেলা করার জন্য কোনো ধরনের প্রক্সি ফোর্স বা ছায়া বাহিনী গঠনের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফাদাল্লাহ স্পষ্ট জানিয়ে দেন, এমন কোনো বাহিনী গঠিত হলে হিজবুল্লাহ তাদের সঙ্গেও ইসরায়েলের মতোই আচরণ করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।